Hello friends, welcome back to Quarantine Classroom. In today's class, we are going to discuss about conjunctions and the type of conjunction and their uses. তো আজকে আমাদের ক্লাসে আমরা কনজাংশন নিয়ে পড়ব। এর আগে আমরা পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব এগুলোকে মোটামুটি ডিটেলসেই পড়েছি, যতটা জানার আমরা জেনেছি। আজকে কনজাংশনটাও আমরা এমনভাবে পড়ব যাতে কনজাংশন থেকে সমস্ত ধরনের ডাউটগুলো আমরা ক্লিয়ার করে নিতে পারি এবং কনজাংশনের পুরোপুরি একটা ছবি আমাদের কাছে পরিষ্কার থাকে। তো কনজাংশন কি? কনজাংশন হচ্ছে কনজাংশন ইজ আ ওয়ার্ড দ্যাট জয়েন্স ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড ক্লজেস। দুটো শব্দকে যুক্ত করতে, দুখানা বাক্যাংশকে যুক্ত করতে। ফ্রেজ হচ্ছে বাক্যের ছোট ছোট অংশ, টুকরো, ফ্র্যাগমেন্টস। আর ক্লজ হচ্ছে দুটো সম্পূর্ণ বাক্য, কিন্তু তারা একজন একজনের সাথে যুক্ত হয়ে একখানা পুরোপুরি অর্থ প্রকাশ করে, একা একা বসে না এবং বিভিন্ন রিজনের জন্য, বিভিন্ন কারণের জন্য তারা একজন একজনের সাথে যুক্ত হয়। আমি কেন দুটোকে বাক্য বলতে পারি, এই কারণে বলছি ক্লজগুলোকে বাক্য ঠিক বলা উচিত না, বাক্যের মতো বা সেন্টেন্সের মতো। তার কারণ প্রতিটা ক্লজের মধ্যে একটা সাবজেক্ট থাকে, একখানা ফাইনাইট ভার্ব থাকে, একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। এই দুটো থাকলেই আমি তাকে মোটামুটি ক্লজ বলতে পারি। তার সাথে একটা পুরো সেন্টেন্সে কী অতিরিক্ত থাকে, পুরো সেন্টেন্সে এরপর সাবজেক্ট এবং ভার্বের পরে যেটা এক্সট্রা থাকে সেটা হচ্ছে হয় অবজেক্ট নাহলে কমপ্লিমেন্ট। তাহলে এই মোটামুটি দু ধরনের সেন্টেন্স, দু ধরনের যদি এই ধরনের প্রায় পুরোপুরি বাক্য একজন একজনের সাথে যুক্ত হয়ে কোনো ভাব প্রকাশ করে, পুরো একটা সেন্টেন্স তৈরি করে, তখন সেই পুরো ওই বাক্যগুলোকে আমরা ক্লজ বলি, ওই সেন্টেন্সগুলোকে আমরা ক্লজ বলি। আমরা ক্লজ নিয়ে ডিটেলসে পড়াশোনা করবো, এটা খুব দরকারি জিনিস ইংলিশের জন্য, এটা আমরা পরে পড়ব। তা আগে আমরা জেনে নিই যে দুখানা মোটামুটি বাক্য, যারা অর্থবহ বাক্য, তারা যদি একজন একজনের সাথে ডিপেন্ডেন্ট থাকে বা একজন একজনের সাথে কোনো সম্পর্কে যুক্ত থাকে, সেই সম্পর্কটা তৈরি করে যে ওয়ার্ডটা, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি ক্লজ, এই অ্যাকচুয়ালি কনজাংশন। তো এখানে রাম ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড হি ব্রট সাম ফ্রুটস। তো রাম বাজারে গিয়েছিল, সে কিছু ফল কিনে নিয়ে এসছে। তাহলে এই রাম ওয়েন্ট টু মার্কেট একটা, আর হি ব্রট সাম ফ্রুটস একটা, দুটো ক্লজ, তাকে মাঝখানে যুক্ত করেছে কে? অ্যান্ড। তাহলে অ্যান্ড হচ্ছে কনজাংশন। ফ্রেজেসের উদাহরণ হচ্ছে ওভার দ্য রিভার অ্যান্ড থ্রু দ্য জঙ্গল, আমরা এগুলো উদাহরণ হিসাবে রেখেছি। এরকম কথা হয় যেটা সেন্টেন্সের অর্ধেক অংশ। আই ওয়াজ গোয়িং ওভার দ্য রিভার অ্যান্ড থ্রু দ্য জঙ্গল, আমি যাচ্ছিলাম নদীর উপর দিয়ে এবং জঙ্গলের ভেতর দিয়ে। তাহলে এই ওভার দ্য রিভার অ্যান্ড থ্রু দ্য জঙ্গল, এই অ্যান্ড শব্দটাই দুটো ফ্রেজকে যুক্ত করেছে, যেগুলো প্রিপোজিশনাল ফ্রেজ। তা এই অ্যান্ডটা কিন্তু এখানে হচ্ছে কনজাংশন। আবার বুক পেন্সিল, স্লেট পেন্সিল, আমরা যা কিছু বলি দুটো ওয়ার্ড, হ্যাঁ, লক অ্যান্ড কি, যা কিছু বলি, এই রকম দুটো ওয়ার্ডের মধ্যেও কিন্তু যে জয়েন করে, যে কানেক্ট করে, যে সেও কিন্তু একটা কনজাংশন। তাহলে আমরা যে উদাহরণ দিয়ে দেখিয়েছি যে অ্যান্ড তিনটি জায়গায় তিনভাবে ব্যবহার হচ্ছে। একবার শব্দের মধ্যে যুক্ত হচ্ছে, দুটো শব্দকে যুক্ত করছে, কখনো দুটো ফ্র্যাগমেন্টকে, ফ্রেজকে যুক্ত করছে, আর কখনো দুখানা সেন্টেন্সকে যুক্ত করছে বা দুখানা ক্লজকে যুক্ত করছে, যেগুলো পুরোপুরিভাবে একজন একজনের সাথে রিলেটেড সেন্টেন্স, মানে তারা ক্লজ যুক্ত করে একটা পুরো সেন্টেন্স তৈরি করছে। ক্লিয়ার? তাহলে কনজাংশন সেই শব্দগুলো। এবার কনজাংশন কত ধরনের? কনজাংশন আমরা মোটামুটিভাবে জানি, কনজাংশন হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর একটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। এবার এই প্রত্যেকটা কনজাংশনের ভাগ অনুযায়ী আমরা একটু জেনে নেবো। এদের নাম মনে না রাখলেও আমাদের চলবে, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এগুলো ব্যবহার কীভাবে হয় সেটা জানা দরকার, এবং কী ধরনের, কোনটাকে কি বলে। তা কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। কী কী বললাম? ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এই সাতখানা। এটাকে মনে রাখার জন্য আমরা ফ্যান ভয়েস একটা ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারি। এফ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, অ্যান্ড এস ফর সো।
আর কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে আমি লিখেছি যে দে আর প্লেসড বিফোর গ্রামাটিক্যালি ইকুয়াল পার্টস। এই কথাটা মানে হচ্ছে এই কনজাংশনগুলো কোথায় ব্যবহার হয়, এই কনজাংশনগুলো কোথায় বসে, এই কনজাংশনগুলো বসবে ঠিক দুটো একই ধরনের শব্দের মাঝখানে, একই ধরনের গ্রামাটিক্যালি ইকুয়াল পার্টস। যদি অ্যাডজেক্টিভ হয় দুটো অ্যাডজেক্টিভের মাঝখানে, যদি দুটো নাউন হয় দুটো নাউনের মাঝখানে, যদি দুটো ভার্ব হয় ভার্বের মাঝখানে, যদি দুটো ফ্র্যাগমেন্ট অফ সেন্টেন্স হয় একই ধরনের ফ্র্যাগমেন্ট অফ সেন্টেন্সের মাঝখানে। আমরা যদি সেভাবে এদেরকে ব্যবহার না করি, এটা জানা খুব দরকার, তাহলে কিন্তু ওই ইউজটা, কোঅর্ডিনেটিং কনজাংশনের ইউজটা কিন্তু ভুল হবে। এবং কম্পিটিটিভ পরীক্ষার খাতায় যারা পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু কেটে সেখানে 0 দিয়ে দেওয়া হয়। এগুলো খেয়াল করার জন্য, মনে রাখার জন্য আমরা কয়েকটা উদাহরণের সাহায্য নিতে পারি। তা লেটস টেক সাম এক্সাম্পলস। তো আমরা কি এক্সাম্পল দিচ্ছি? 1 নম্বর এক্সাম্পল হচ্ছে টি অ্যান্ড বিস্কিটস। তা টি একটা, বিস্কিট একটা, একই ধরনের দুটো নাউন, একটা চা একটা বিস্কিট। আর ব্রেকফাস্ট ফুড ফর মোস্ট অফ দ্য ইন্ডিয়ানস। আমরা সকালবেলা উঠে এটা দিয়ে শুরু করি, রাত্রিবেলার ফাস্টিংটা ব্রেক করি চা বিস্কিট দিয়ে। তাহলে টি অ্যান্ড বিস্কিটস, তা টি আর বিস্কিট দুখানা শব্দ, দুটো নাউনের মাঝখানে অ্যান্ড যুক্ত হয়েছে। তাহলে একই ধরনের শব্দের মাঝখানে কিন্তু যুক্ত হয়। এবং আরও কয়েকটা উদাহরণ দেখি। দ্য বুক ইজ হিডেন ইন দ্য স্কুল ব্যাগ অর ইন ইয়োর বুক সেলফ। এই ইন দ্য স্কুল ব্যাগ অর ইন ইয়োর বুক সেলফ দুটো প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমি এই অরটাকে ব্যবহার করেছি। দ্য বুক ইজ হিডেন ইন দ্য স্কুল ব্যাগ অর ইন ইয়োর বুক সেলফ দুখানাই কিন্তু একই ধরনের প্রিপোজিশনাল ফ্রেজের মাঝখানে। এটা আমি এভাবে ইউজ করতে পারতাম না যদি লিখতাম ভুল হতো, দ্য বুক ইজ হিডেন ইন দ্য স্কুল ব্যাগ অর ড্রয়ার। তো ড্রয়ার কথাটা কিন্তু একটা নাউন হয়ে যেত, তখন প্রিপোজিশনাল ফ্রেজ থাকতো না। তাহলে আমাকে লক্ষ্য রাখতে হবে যখনই আমি এইরকম কনজাংশন ইউজ করছি, তার যেন দুটো পার্ট, দুদিকে যেখানে বসছে দুটো পার্ট যেন ইকুয়াল হয়, মানে ইকুয়াল গ্রামাটিক্যাল স্ট্রাকচার হয়। থার্ডে আমরা আরও একটু উদাহরণ দিয়েছি ক্লজের মতো করে, যে হোয়াট ইউ সে, তুমি যেটা বলছো, অ্যান্ড হোয়াট ইউ অ্যাকচুয়ালি ডু, এবং তুমি যেটা করছো, আর কমপ্লিটলি ডিফারেন্ট। তাহলে এই যে দুটো সেগমেন্ট আমরা দিলাম, দুখানা সেগমেন্ট, হোয়াট ইউ সে, এখানে সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব আছে। আর হোয়াট ইউ অ্যাকচুয়ালি ডু, এখানে হোয়াটটা ইউ অ্যাকচুয়ালি ডু, এখানেও কিন্তু সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। তাহলে এই দুটোকে আমরা ক্লজ বলতে পারি। এই ক্লজের মাঝখানে অ্যান্ড বসেছে। আমি এরকম করে যদি বলতাম, ইউজ করতাম, হোয়াট ইউ সে অ্যান্ড ডু আর কমপ্লিটলি ডিফারেন্ট, তাহলে সেটা কিন্তু ভুল ইংলিশ হতো। আমাকে গ্রামাটিক্যালি সেন্সটা এবং স্ট্রাকচারটা এক রাখতে হবে এই শব্দগুলো বসাবার আগে। এটা আমাদের বুঝে নিতে হবে, যেটা অনেক জায়গাতেই অনেকে বোঝে না, এবং বোঝে না বলেই কিন্তু তাদের লিখতে গিয়ে এই সমস্ত কনজাংশনে অনেক ধরনের ভুলভ্রান্তি হয়। আশা করি এই ভিডিওর পর সেই সমস্ত ভুলভ্রান্তিগুলো কেটে যাবে। এবার আমরা উদাহরণ দিই। আমরা 3টে উদাহরণ দেখলাম কীভাবে ইউজ হয়। এবার আমরা আশা করি বুঝতে পেরেছি, আমরা সেভাবেই বাকিগুলোকে লিখব। আই উইল বি লেট টুডে, আমি আজকে দেরি করে আসব। ফর আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, আমি সকালবেলা থেকে পড়াশোনা করছি। এই ফরটা, এই দুটো ক্লজ, একটা হচ্ছে আই উইল বি লেট টুডে, আমি দেরি করে আসব কারণ আমি সকালবেলা থেকে পড়াশোনা করছি, আমার পড়াশোনা শেষ করতে দেরি হবে, তারপর আমি দেরি করে আসব। এই ফর শব্দটা কিন্তু এই দুটো ক্লজের মাঝখানে যুক্ত হয়েছে। একটা কথা বলে রাখি, যে যখন কোনো দুখানা ক্লজ যদি আমরা জুড়তে চাই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে, আমি এখানে রুলটা লিখে দিয়েছি। অনলি পুট এ কমা বিফোর দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন হোয়েন ইট ইজ ইউজ টু কানেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লসেস। মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনগুলো সেগুলো আমরা পরে আবার পড়বো, কিন্তু এখানে একটু বলে দিই যে দুটো বাক্য দুটো সম্পূর্ণ মানে প্রকাশ করতে পারে আলাদা আলাদা করে, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে। কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। যেমন আই উইল বি লেট টুডে, আমি আজকে দেরি করে আসবো, এটা একটা মোটামুটি মানে বোঝা যাচ্ছে। এই শব্দটা বললেও অনেকে বুঝে যাবে, হ্যাঁ আমি দেরি করে আসবো। তারপর আমি যদি বলি আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে পড়াশোনা করছি, এটাও কিন্তু মানে প্রকাশ করছে সঠিকভাবে, যে হ্যাঁ ও কেউ পড়াশোনা করছে সে কথাটা বলছে। কিন্তু যখন আমি জুড়তে চাইছি এই দুটোকে যে একটার কারণ হিসাবে, তখন আমি ফর ব্যবহার করেছি। তা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যখন জোড়া হয় তার আগে একটা কমা ব্যবহার করতে হয়। এটা বলে রাখলাম পাঞ্চুয়েশন পার্টটা নিয়ে একটুখানি। কিন্তু ওটার থেকে বড় বিষয় হচ্ছে
যে আমরা এই দুখানা ক্লজকে এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়েও জুড়তে পারি দেখাবার জন্য। তাহলে আমরা এদিকেও ক্লজ ওদিকেও ক্লজ, তাহলে দুটো সমান সমান হবে, এদিকেও ফ্রেজ ওদিকেও ফ্রেজ, এদিকে ওয়ার্ড ওদিকে ওয়ার্ড, মানে এবং ওয়ার্ডগুলোর মধ্যেও যদি নাউন হয় দুটো নাউনের মাঝখানে, যদি দুটো অ্যাডজেক্টিভ হয় অ্যাডজেক্টিভের মাঝখানে, বারবার বলছি এটাকে মনে রাখতে হবে আমাদের। রাম লাইকস টু রিড অ্যান্ড রাইট। রিড একটা ভার্ব, এটা একটা ইনফিনিটিভ হিসেবে লাইকস টু রিড, সে পড়তে ভালোবাসে এবং পড়তে অথবা লিখতে ভালোবাসে। রাম লাইকস টু রিড অ্যান্ড রাইট, পড়তে এবং লিখতে ভালোবাসে। তা পড়তে এবং লিখতে, এই টু রিড অ্যান্ড টু রাইট, এই কথাটা কিন্তু মাঝখানে হ্যান্ড বসেছে, শব্দগুলো কিন্তু দুটোই ইনফিনিটিভের মাঝখানে বসেছে, কখনো নাউনের মাঝখানে বসছে, একই ধরনের শব্দ, যেটা বোঝাবার চেষ্টা করছি বারবার। তপন ডাজ নট ইট দ্য এগ, সে ডিমটি খায়নি। নট ডাজ হি ইট দ্য চিকেন। তপন ডাজ নট ইট দ্য এগ, নট ডাজ হি ইট দ্য চিকেন। তো তপন ডিমটি খায়নি এবং সে চিকেনটাও খায় না, ডিম খায় না, সে চিকেনও খায় না। তপন ডিম খায় না এবং সে চিকেনটিও খায় না। তাহলে এই যে তপন ডিম খায় না, ডাজ নট ইট দ্য এগ, এই ধরনের যে সেন্টেন্সটা নরের পর ঠিক আমরা একই ফরম্যাটে সেন্টেন্সটাকে লিখেছি, হি ডাজ নট ইট দ্য এগ। নর মানে কথাটা হচ্ছে না, নেগেটিভ, তাই জন্য এখানে ডাজ নট কথা বলার দরকার নেই। নট ডাজ হি ইট দ্য চিকেন। আই ওয়ান্টেড টু রাইড মাই বাইক, আমি আমার বাইক চড়তে চেয়েছিলাম। বাট দ্য টায়ার ওয়াজ পাঞ্চার্ড, দুটো ক্লজ তাকে যুক্ত করেছে বার্ড দিয়ে, মাঝখানে বার্ডটা হচ্ছে কনজাংশন, এখানে নটটা হচ্ছে কনজাংশন আগেরটায়। আই ওয়ান্টেড টু রাইড মাই বাইক বাট দ্য টায়ার ওয়াজ পাংচার্ড, একটা কারণ হিসাবে যুক্ত হয়েছে, কিন্তু দুটোই পুরোপুরি মানে অর্থ প্রকাশ করতে পারে, তাদেরকে বার্ড দিয়ে আমি যুক্ত করেছি, তাই জন্য আগে একটা কমা এসছে। হি ওয়ান্টস ফ্রুটস অর স্যালাড ফর ব্রেকফাস্ট, সে চায় ফল অথবা স্যালাড তার ব্রেকফাস্টে। তাহলে ফল আর স্যালাড দুটো কিন্তু একই জাতীয় শব্দ, দুটো নাউন। সেই নাউন বলে আমরা তার মাঝখানে এসছে কি অর, মানে আমরা এরকম করছি না যে একটা ভার্বের পর একটা নাউনের আগে আমরা একটা কনজাংশন বসিয়ে দিলাম, তাহলে ভুল বসানো হতো। আই লাভ চকলেট ইয়েট আই ডু নট ইট চকলেট কেক, এখানে আই লাভ চকলেট এটা কিন্তু একটা ক্লজ, কারণ সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। আই ডু নট ইট চকলেট কেক এটাও একটা ক্লজ, পুরোপুরি সেন্টেন্সের মতো, এর মধ্যে ভার্ব সাবজেক্ট আছে এবং এর মধ্যে এই ইট ডু নট ইট ব্যাপারটা একটা ভার্বও আছে, এবং দুটো আলাদা আলাদা করে মানে প্রকাশ করতে পারে। ইয়েট একটা শব্দ, ইয়েট মানে তবুও, আই লাভ চকলেট, তবুও আই ডু নট ইট চকলেট কেক, বা কিন্তু আমি চকলেট কেক খাই না, তবুও বা কিন্তু আমি ভালোবাসি চকলেট কিন্তু আমি চকলেট কেক খাই না। তাহলে এখানে ইয়েট দিয়ে যুক্ত করা হয়েছে এবং আগে একখানা কমা বসাতে হয়েছে। হি ওয়াজ লেট টু ওয়ার্ক, সে দেরি করে অফিসে গিয়েছিল। সো হিজ বস শাউটেড অ্যাট হিম, তার বস তাই জন্য চিৎকার পেরেছিল তার উপর। তাহলে এখানে একটা ক্লজ পুরোপুরি আছে, তারপর এদিকেও একটা ক্লজ আছে, মাঝখানে সো বসে। তাহলে আমার মাথায় রাখতে হলো কি, আমাদের মাথায় রাখতে হবে যখনই আমরা এই রকম কনজাংশন ইউজ করব, তার বাঁ দিক এবং ডান দিক দুদিকের যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার সেটা যেন সেম হয়। ওয়ার্ড হলে ওয়ার্ড থাকবে, নাউন হলে নাউন থাকবে, ভার্ব হলে ভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ থাকবে, ফ্রেজ হলে ফ্রেজ থাকবে, আর যদি ক্লজ থাকে তো বাঁ দিকে একটা ক্লজ থাকবে, ডান দিকে একটা ক্লজ থাকবে। এবং মানেগুলো অ্যান্ড মানে এবং, অর মানে অথবা, ফর মানে জন্যে, নর মানে না বোঝাতে ব্যবহার করা হয়, ইয়েট মানে তবুও বা কিন্তু, সো মানে তাই। আশা করি এত অবধি তোমরা বুঝতে পেরেছো। যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে সিরিজ ওয়াইজ, তোমরা বন্ধুদের শেয়ার করতে পারো। আমি এরপর আরও ডিটেলসে আসছি, তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো, তাহলে পরপর নতুন ভিডিও এলে তোমরা এই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে, ভিডিওগুলো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। এবার আমরা চলে আসি সাবঅর্ডিনেটিং কনজাংশনে। তো হোয়াট ইজ সাবঅর্ডিনেটিং কনজাংশন? সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে মেনলি এই কনজাংশনটা ব্যবহার করা হয় ক্লজের ক্ষেত্রে। এটা কোথায় ব্যবহার করা হয়? ক্লজের ক্ষেত্রে, ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রে, মানে একটা মেন বক্তব্য আরেকটা বক্তব্যের উপর নির্ভরশীল, একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সের উপর যখন নির্ভরশীল হয়ে পড়ে,
সেই দুটো প্রথমটাকে বলা হয় মেন ক্লজ, যেটা মেন বক্তব্য প্রকাশ করে, আর যেটার দ্বারা বাকি পুরো বক্তব্যটা বাকি অংশটুকু অর্থটুকু প্রকাশ করা হয়, এক্সট্রা অর্থটুকু প্রকাশ করে যে অংশটা সব সেন্টেন্সের, সেটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। আমি বলেছি আগে যে ক্লজ নিয়ে আমরা একটা ডিটেলস ক্লাস করব। যেহেতু ক্লজটা একটু বড় হবে ব্যাপারটা, তাই জন্য ক্লজের আমি ভেতরে না গিয়ে আমরা বলে দিতে পারি, কয়েকটা উদাহরণ দিয়ে দেখাতে পারি যাতে করে বোঝা যায় ব্যাপারগুলো। তো কমন সাবঅর্ডিনেটিং কনজাংশনের আমি একটা লিস্ট দিয়েছি, সেগুলোর মধ্যে এগুলো ইউজ হয়: while, as soon as, although, before, even if, because, since, whatever, when, until, after, as if, how, though, once, supposing, while, unless, in case, as far as, now that, no matter how, whether, if, provided, in that, as, so that। এই সমস্তগুলো অ্যাকচুয়ালি সময়, রিজন, লজিক, টাইম, এগুলো বিভিন্নভাবে সেগুলোকে যুক্তি দিয়ে বোঝাবার জন্য আলাদা আলাদা ক্যাটাগরিতে পড়ে। হ্যাঁ, আলাদা আলাদা ক্যাটাগরিতে পড়ে। আমরা সেগুলোকে দিয়ে সেন্টেন্স তৈরি করলে, কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবো। কিন্তু এগুলোর প্রচুর সেন্টেন্স আমরা পরে আলোচনা করব ক্লজ করার সময়। তো মেনলি ডিপেন্ডেন্ট ক্লজকে ইন্ট্রোডিউস করাবার জন্য, এই দুটো ক্লজকে যোগ করাবার জন্য জেনারেলি এই সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ হয়। সাবঅর্ডিনেট মানে হচ্ছে যে তোমার থেকে নিচুতে আছে, মানে একটা মেন আছে আর একটা নিচুতে আছে, উঁচু নিচু ব্যাপারটা আছে। আমার সাবঅর্ডিনেট স্টাফ, আমরা বলি আমাদের সাবঅর্ডিনেট স্টাফ, তার মানে আমার নিচু কর্মী যারা আছে। তাহলে এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশনের ব্যাপারটা কি বুঝলাম, যে দুটো ক্লজ থাকবে, একটা মূল বক্তব্যের ক্লজ মেন ক্লজ, আর তার একখানা সাহায্যকারী বা সহকারী ক্লজ। মানে দুটো সেন্টেন্সের দুটো পুরোপুরি প্রায় সেন্টেন্সের মতো দেখতে, কিন্তু একজন একজনের উপর ডিপেন্ড করবে যখন, তাদেরকে জুড়তেই মূলত এই ধরনের ক্লজ ওয়ার্ডগুলো কনজাংশনগুলো লাগে। সে ক্লজেরও আবার ভাগ আছে বিভিন্ন, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, নাউন ক্লজ, সেগুলো আমরা পরে পড়ে নেব। তা আমরা একটা উদাহরণ দেখা যায়। মাই মাদার বিলিভস, আমার মা বিশ্বাস করে, দ্যাট আই শুড বি এ ডক্টর। তাহলে মাই মাদার বিলিভস, এখানে কথাটা কিন্তু শেষ হলো না। আমার মা বিশ্বাস করে, কি বিশ্বাস করে? যে আই শুড বি এ ডক্টর, আমার ডাক্তার হওয়া উচিত। তাহলে আমার ডাক্তার হওয়া উচিত সেন্টেন্সটা যদি আমি না বলতাম, তাহলে আমার মা কি বিশ্বাস করে ব্যাপারটা পরিষ্কার হতো না। তাহলে আমার মা বিশ্বাস করে যে আমার ডাক্তার হওয়া উচিত, এই যে কথাটা কিন্তু মাঝখানে যুক্ত করে দিয়েছে, এটা অ্যাকচুয়ালি কনজাংশন, যেটা এই মেন ক্লজটাকে সাবঅর্ডিনেট ক্লজের সাথে যুক্ত করেছে। তোমাদের যদি কোনো ডাউট তৈরি হয় এইগুলো পড়তে গিয়ে, তোমরা কমেন্ট বক্সে কমেন্টও করতে পারো। বি, মাই টিচার্স ইন্সপায়ার্স মি অলওয়েজ বিকজ হি বিলিভস ইন মি। আমার টিচার আমাকে সবসময় ইন্সপায়ার করে। মাই টিচার্স ইন্সপায়ার্স মি অলওয়েজ, এটা একটা তো বোঝা গেল যে আমি একটা পুরোপুরি সেন্টেন্সের অর্থ হচ্ছে। হি বিলিভস ইন মি, সেটাও একটা পুরোপুরি অর্থ হচ্ছে। কিন্তু এখানে আমি বিকজটা শব্দটা যেটা এসছে সেটা বুঝিয়ে দিচ্ছে যে সে আমাকে ইন্সপায়ার করে কেন। সে কি সবাইকে ইন্সপায়ার করে? না, সে আমাকে ইন্সপায়ার করে। কেন করে? কারণ সে আমাকে বিশ্বাস করে, আমার উপর ভরসা করে আমি ভালো রেজাল্ট করতে পারি, তার জন্য। সি স্টাডিং সো হার্ড, সে খুব পড়াশোনা করছে। সি স্টাডিং সো হার্ড দ্যাট সি ক্যান ডু ওয়েল ইন দ্য নেক্সট এক্সামিনেশন। সে এত ভালো পড়াশোনা করছে, এত এত বেশি পড়াশোনা করছে যে হয়তো সে আগামী পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে একটা একটার সাথে যুক্ত এই দ্যাট, বিকজ, এগুলো কিন্তু আমরা দেখে নিচ্ছি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সাবঅর্ডিনেটিং কনজাংশন। প্রতিটা সেন্টেন্সের দুটো দিক কিন্তু একজনের মানে অর্থ প্রকাশ করার জন্য কাজে লাগছে। আই উড বি সাকসেসফুল, আমি সাকসেসফুল হব তখন, ইফ আই ফুলফিল মাই ড্রিমস, আমি যদি আমার স্বপ্নগুলোকে ফুলফিল করতে পারি। তাহলে আই উড বি সাকসেসফুল একটা ওয়ার্ড সেন্টেন্স হলো, কিন্তু আমি সাকসেসফুল হব, কিন্তু কোন কনটেক্সটে আমি বলছি? ইফ আই ফুলফিল মাই ড্রিমস, আমি যদি আমার স্বপ্নগুলোকে সফল করতে পারি। তাহলে ইফটা কিন্তু জুড়ে দিল পরের সেন্টেন্সটার সাথে, পরের ক্লজটার সাথে। তাহলে ইফটা অ্যাকচুয়ালি সাবঅর্ডিনেটিং কনজাংশন। হি উইল অলওয়েজ সাপোর্ট মি ওয়েদার আই সাকসিড অর নট, সে সবসময় আমাকে সাহায্য করবে আগামীতে। আমি ওয়েদার আই সাকসিড অর নট, আমি সফলতা পাই বা না পাই, আমি সফলতা পেলেও আমাকে সাহায্য করবে, আমি সফলতা না পেলেও আমাকে সাহায্য করবে। আই স্টার্টেড টকিং ওয়েন আই ওয়াজ টু, আমি কথা বলা শুরু করেছি
যখন আমি 2 বছরের ছিলাম। তাহলে এই হোয়েন শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি জুড়ে দিচ্ছে আরেকটা সেন্টেন্সকে এই সেন্টেন্সের সাথে। আই স্টার্টেড টকিং, আমি কথা বলা শুরু করেছিলাম। কখন? তার সময়টা বলার জন্য। তো আমি একটু আগেই বলছিলাম যে এই সমস্ত কনজাংশনগুলো অ্যাকচুয়ালি সময়, রিজন, লজিক এগুলো অনুযায়ী আমাদের সেন্টেন্সগুলোকে এইগুলো দিয়ে জোড়ার জন্যই, তাদের অর্থগুলোকে আরও পরিষ্কার করার জন্যই এগুলো কিন্তু এদেরকে এইভাবেই ভাগ করা যায়। এবং যেখানে সময়ের লাগবে, যেখানে আমার সময়টাকে চিহ্নিত করতে হবে বা বলতে হবে, তখন আমি হোয়েন বলবো, তখন আমরা হোয়াট বলবো না। আমি বলতে পারতাম না আই স্টার্টেড টকিং হোয়াট আই ওয়াজ টু, কোনো মানে হতো না। হোয়েন আই ওয়াজ টু, যখন আমি 2 বছরের ছিলাম। তো এগুলো আমরা জানি। টিল আমরা সময় প্রকাশ করতে ব্যবহার করি, আনটিল আমরা সময় প্রকাশ করতে ব্যবহার করি, আনলেস আমরা কোনো লজিক দিতে ব্যবহার করি। এরকম হাজার একটা আমাদের এই কনজাংশন থাকবে, যেগুলো আমরা ক্লজ দেখে, ডিপেন্ডেন্ট ক্লজ দেখে বা মাঝখানে কী দিয়ে যুক্ত হয়েছে প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবো। এভরিওয়ান আস্কড মি হাউ আই রান সো ফাস্ট, সবাই আমাকে জিজ্ঞাসা করতো যে আমি এত জোরে কী করে দৌড়াই। অ্যাট দ্যাট এজ, আমি ছোটোবেলায় এভরিওয়ান আস্কড মি, মানে ছোটোবেলায় এখানে বলা নেই, আমি বলছি যে এভরিওয়ান আস্কড মি, আমাকে জিজ্ঞাসা করতো, করতো হাউ আই রান সো ফাস্ট অ্যাট দ্যাট এজ, ওই বয়সে আমি এত জোরে কী করে দৌড়াই। হয়তো তখন আমি বাচ্চা ছিলাম, সবাই অবাক হতো, তাই জন্য আমাকে জিজ্ঞাসা করতো। তাহলে এই হাউ কথাটা পরের যে আই র্যান সো ফাস্ট অ্যাট দ্যাট এজ, এই একটা প্রায় সেন্টেন্সকে, যে সেন্টেন্সটা এভরিওয়ান আস্কড মির সাথে জুড়ে দিয়েছে। তাহলে হাউ একটা কনজাংশন। কী ধরনের কনজাংশন? কোঅর্ডিনেটিং কনজাংশন। আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াই পিপল ফাইট উইথ ইচ আদার, আমি বুঝতে পারি না কেন মানুষ, আমি বুঝতে পারি না, একটা মোটামুটি শব্দ বা অর্থ প্রকাশ করা একটা সেন্টেন্স হতে পারতো, কিন্তু যেই সেটাকে ওয়াই দিয়ে যুক্ত করেছি আরেকটা সেন্টেন্সের সাথে, তখন সেটা হয়ে গেছে একটা ক্লজ। আর এই ক্লজটা এটার সাথে এটার অর্থ ডিপেন্ড করে আছে। আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, কি আন্ডারস্ট্যান্ড করতে পারছি না, হোয়াই পিপল ফাইট উইথ ইচ আদার, তাহলে এটা ডিপেন্ডেন্ট এটার উপর। সুতরাং এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এক একটা করে এই হোয়াই, হাউ, ওয়েন, ইফ, দ্যাট, এগুলো সবই কিন্তু এক একটা কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। আই ডিড নট হ্যাভ সো মেনি ফ্রেন্ডস, আমার অত বন্ধু ছিল না, আনটিল আই ওয়াজ অ্যাডমিটেড টু স্কুলস, আমার স্কুলে যাওয়ার আগে। স্কুলে গিয়ে প্রচুর বন্ধু পেয়েছি, তাহলে আনটিল একটা সময়ের কথা বলছে, যে সময়ের পর আমার অনেক বন্ধু টন্ধু হয়েছে। তাহলে এটা অ্যাকচুয়ালি সময়কে ইঙ্গিত করার জন্য, সময় দিয়ে কিছুকে জুড়ে দেওয়ার জন্য অনেক আমরা ব্যবহার করি। আমি এটা বলতে পারতাম আই ডিড নট হ্যাভ সো মেনি ফ্রেন্ডস বিফোর আই ওয়াজ অ্যাডমিটেড টু স্কুল, তখন বিফোরটা তাহলে ওই কাজটা করতো। আই ইউজ টু সিট অ্যালোন ওয়াইল আদার্স প্লেড আউটসাইড, আমি তখন বসে থাকতাম একা একা ছোটোবেলায়, যখন বাকিরা বাইরে খেলাধুলা করতো। তো ওয়াইল একটা সময়ের কথা বলছে, একটা সময়ের কথা বলছে আর দুটো বাক্যকে জুড়ে দিচ্ছে, তাহলে ওয়াইলটাও কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন। আই ডিড নট ইভেন রিড লাউডলি, আমি জোরে পড়াশোনা করতাম না। লেস্ট একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। লেস্টের পরে সবসময় শুড আসে। লেস্ট মনে রাখতে হবে, লেস্টের পরে শুড আসে। লেস্ট ইট শুড ওয়েক হিম আপ, তাকে জাগিয়ে দেবে বলে আমি চেঁচিয়ে পড়তাম না, আমি আস্তে আস্তে পড়তাম। আমরা এরকম উদাহরণ দিতে পারি। হ্যাঁ, আমরা এরকম একটা উদাহরণ রাখতে পারি যে আমরা বলতে পারি যে আই ডিড নট গো টু মার্কেট লেস্ট আই শুড অ্যাট্রাক্ট করোনা ভাইরাস, আমি করোনা ভাইরাসের থেকে যাতে না হয় তার জন্য কিন্তু আমি বাজারে যাচ্ছি না, যেতে চাইতাম না, এই আর কি। তো দো আই ট্রাইড টু বি ফ্রি উইথ দ্যাম দে ডিড নট সিম টু লাইক মি, যদিও আমি তাদের সাথে ফ্রি হওয়ার চেষ্টা করতাম, দে ডিড নট সিম টু লাইক মি, আমার মনে হতো তারা আমাকে পছন্দ করে না। নো ওয়ান কুড টেল মি ওয়ের আই কুড গেট সাম ফ্রুটস ইন লকডাউন, এই লকডাউনের মধ্যে কেউ আমাকে বলতে পারছে না যে কোথায় গেলে, পারলো না কোথায় গেলে আমি একটু কিছু ফল কিনতে পাবো। তাহলে ওয়্যার শব্দটা এই নো ওয়ান কুড টেল মি আর বাকিটা আই কুড গেট সাম ফ্রুটস ইন লকডাউন, দুটোর মধ্যে যুক্ত করতে সাহায্য করেছে। তাহলে ওয়্যারটা কিন্তু একটা কনজাংশন এবং সেটা কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক এইভাবেই আমরা আরও উদাহরণ কয়েকটা দিয়েছি, সেই উদাহরণগুলো আমরা যদি একটু দেখে নিই, তাহলে আমরা মোটামুটি এই মেন কয়েকটা কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ, যেগুলো প্রায় আমরা করে থাকি, বিফোর, আফটার, অ্যাজ সুন অ্যাজ, দে কেম টু সি মি,
তারা আমাকে দেখতে এসেছিল অ্যাজ সুন অ্যাজ আই এন্টার্ড দ্য স্কুল, যে মুহূর্তে আমি স্কুলে ঢুকলাম। অ্যাজ সুন অ্যাজ মানে যে মুহূর্তে, আফটার মানে পরে, সিন্স সিন্স মানে আমরা জানি যে একটা সময় থেকে বা একটা কারণ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ইট ওয়াজ লং টাইম, এটা অনেক দিন হয়ে গেছে যখন থেকে ইউ হ্যাড কাম টু মাই হাউস, অনেক দিন হয়ে গেছে যে, অনেক দিন হয়ে গেছে যে তুমি আমার বাড়িতে আসোনি। তো অনেক দিন হয়ে গেছে যখন প্রথমবার এসছিলে আর কি, লাস্ট এসছিলে, তাই জন্য সিন্স কথাটা ব্যবহার করা যে ইট ওয়াজ লং টাইম সিন্স ইউ হ্যাড কাম টু মাই হাউস, তুমি আমার বাড়িতে যে এসছিলে, একসময় এসছিলে, সেটার পর থেকে অনেক দিন হয়ে গেছে, মানে অনেক দিন তুমি আসোনি আর কি। ইউ আর ওল্ডার দেন আই, তুমি আমার থেকে বয়সে বড়, এই দেন। হ্যাঁ, তা এখানে এখানে এই দ্যানটা ইউজ হয়েছে ঠিক একই সেন্সে, দুটো ইয়ে বলার জন্য, কম্পারিজন বলার জন্য। যাই হোক, তো এই সবগুলোই হচ্ছে। তাহলে আমরা এবার মানেগুলো দেখে নিই কী কী মানে। তো দ্যাট মানে যে, বাংলা করলে, ইফ মানে যদি, ওয়েদার মানে ওয়েদার মানে এটা এটা এরকম মানে হয়, ইউল অলওয়েজ সাপোর্ট মি ওয়েদার, এটা করলেও না করলেও এরকম একটা, ওয়েদার আই সাকসিড অর নট, আমি সফলতা পেলেও না পেলেও সে আমাকে সাপোর্ট করবে, এর মিনিংটা এই টাইপের। হোয়েন মানে যখন, হাউ মানে কিভাবে, এক্ষেত্রে কিন্তু কোশ্চেন চিহ্ন না, এখানে কিন্তু আমরা মানেগুলোকে জোড়ার জন্য। ওয়াই মানে কেন, আনটিল মানে ততক্ষণ পর্যন্ত, লেস্ট মানে আমি যখনই বললাম লেস্টের পর সুর আসে, যে কী কারণে একটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। আর তাছাড়া দো যদিও, ওয়্যার যেখানে, আফটার পরে, বিফোর আগে, অ্যাজ সুন অ্যাজ সেই মুহূর্ত, যেই না বা যখনই না, এই অর্থে ব্যবহার করা হয়। সিন্স মানে একটা পয়েন্ট অফ টাইম, যার পর সেই পয়েন্ট অফ টাইম বোঝাতে আমরা সিন্স ব্যবহার করি, একটা সময়ের বিন্দুকে, মানে যেখানে সে থেকে কথাটা শুরু করছি। দেন মানে কম্পারিজনে ইউজ হওয়ার দেন। এরপর আমরা আসি কো রিলেটিভ কনজাংশন। কো রিলেটিভ কনজাংশন হচ্ছে যে কনজাংশনগুলো একটা আসে না, দুটো একসাথে আসে, এবং এই দুটোকে কিন্তু মনে রাখতে হবে, এদেরকে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে ইউজ করতে পারবো না। আমি যদি বোধ বলি, আমার তার সাথে অ্যান্ড আনতেই হবে। আমি যদি আইদার বলি, তার সাথে অর থাকবেই থাকবে। আমি যদি হার্ডলি বলি, তার সাথে ওয়েন আসবে। আমি যদি ইফ বলি, তার সাথে দেন আসবে। আমি যদি নো সুনার বলি, তারপরে দেন আসবে। তো এইভাবে প্রতিটা ওয়ার্ডের জোড়ায় জোড়ায় আসে। এখানে যেটা ভুল হয়, যে অনেক সময় অনেক সেন্টেন্স থাকে যে লেখার সময় আমরা একটা পার্ট ইউজ করি আর একটা পার্ট ইউজ করি না, তখন কিন্তু সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ভুল হয়ে যায়। আমরা যদি এই ধরনের কনজাংশন দিয়ে সব মানে জুড়তে চাই, দুটো ফ্রেজকে, দুটো নাউনকে, দুটো ভার্বকে, দুটো অ্যাডজেক্টিভকে বা দুটো ক্লজকে, যাই যেভাবে যুক্ত করতে চাই না কেন, কিন্তু আমাকে দুটো সাইডকে, আবার বলছি, ইকুয়াল রাখতে হবে। এখানে আমাদের খেয়াল রাখতে হবে কোঅর্ডিনেটিং কনজাংশনের মতো দু সাইডে যেন ইকুয়াল জিনিসই থাকে। যদি এদিকে নাউন থাকে, ওদিকেও যেন নাউন থাকে। মানে যদি বোতের আগে নাউন থাকে, তা অ্যান্ডের পরও যেন নাউন থাকে, দুটো সাইডকে। আইদারের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে অরের পরও যেন অ্যাডজেক্টিভ থাকে। ঠিক এইভাবে আমরা জিনিসগুলোকে দেখে নেব। কিন্তু এগুলো জোড়ায় জোড়ায় আসে, একটা এলে আরেকটা আসবে। বোতের সাথে কিন্তু অ্যান্ড ছাড়া অন্য কিছু আসবে না, আইদারের সাথে অর ছাড়া কিছু আসবে না, নাইদারের সাথে নর ছাড়া কিছু আসবে না, হ্যাঁ, রাদারের সাথে দেন ছাড়া কিছু আসবে না, স্কেয়ার্সলির সাথে ওয়েন ছাড়া কিছু আসবে না। এগুলো একটু খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে ঘুরিয়ে দেয় এবং ছেলেমেয়েরা ভুল করে। আর আমাদের ছোটো ক্লাসগুলো তো ভুল হয়েই থাকে বাচ্চাদের। এক্সাম্পল দেখি আমরা, আইদার অর। উই ক্যান গো টু আইদার সিকিম অর হিমাচল। তাহলে আইদার সিকিম অর হিমাচল, আইদারের পরও সিকিম একটা প্লেস, অরের পরে হিমাচল একটা প্লেস। তাহলে আমি বলেছি দুদিকটা সেম থাকতে হবে, তাহলে এটা সেম রয়েছে। তাহলে আমরা কী বললাম, উই ক্যান গো টু আইদার সিকিম, উই ক্যান, আইদারকে ইদারও বলে লোকে, উই ক্যান গো টু ইদার সিকিম অর হিমাচল ফর আওয়ার হলিডে, ছুটির জন্য যাব। ইউ ক্যান ইদার রিড দ্য বুক অর রাইট দ্য স্টোরি। তাহলে রিড দ্য বুক অর রাইটস দ্য স্টোরি। তাহলে এই রিড দ্য বুক অর রাইট দ্য স্টোরি, এই দুটোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটো ভার্ব এসছে দু জায়গায়। রিড একটা ভার্ব, রাইট একটা ভার্ব, লেখা এবং পড়া। তা দুটোর পরেই কিন্তু আমরা একই ধরনের মানে একই ধরনের ইয়ে এসছে, পার্টস অফ স্পিচ এসছে। এগুলো লক্ষ্য রাখতে হবে, যেটা বলছিলাম। বোথের সাথে অ্যান্ড, বোথ ফুটবল অ্যান্ড ক্রিকেট আর পপুলার ইন ইন্ডিয়া। তাহলে এখানে ফুটবল আর ক্রিকেট দুটো কিন্তু পরপর একই জিনিস। যে জিনিসগুলো হচ্ছে নাউন, ফুটবল একটা খেলা, ক্রিকেট একটা খেলা, দুটো নাউনকে আমরা
বোথের পরে যেহেতু নাউন হয়েছে, অ্যান্ডের পরেও বোথের সাথে অ্যান্ড আছে, অ্যান্ডের পরেও কিন্তু একটা নাউনই আমরা রেখেছি। এখানে আমরা অন্য কোনো শব্দ আমরা এখানে দিলে সেটা ভুল হয়ে যেত। বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি আর স্পোকেন ইন ইন্ডিয়া। তাহলে আমরা ইংলিশের কথা বলেছি, হিন্দির কথা বলেছি। আমরা এরকম বলতে পারতাম না বোথ ইংলিশ অ্যান্ড অ্যান্ড একটা খাওয়ার নাম বলে দিলাম, বোথ ইংলিশ অ্যান্ড আমি বললাম হতো অ্যান্ড ইটিং ম্যাঙ্গোজ আর পপুলার ইন ইন্ডিয়া। তাহলে কিন্তু ইটিংটা তো আগের উদাহরণ মতো যদি আমি বলতাম, ইটিংটা কিন্তু একখানা জিরান্ড, ইটিং ম্যাঙ্গোস, আর ইংলিশটা কিন্তু একখানা প্রপার ল্যাঙ্গুয়েজের নাম। তা দুটো প্যাটার্ন মিললো না, তো প্যাটার্নটা মিলিয়ে আমাদের কথাগুলোকে লিখতে হবে। নট অনলি বাট অলসো, হি ইজ নট অনলি এ প্রফেশনাল ফুটবলার বাট অলসো এ সাকসেসফুল সিঙ্গার। তাহলে প্রফেশনাল ফুটবলার, প্রফেশনাল কথাটা কি? একটা অ্যাডজেক্টিভ। আর এখানেও বাটের পরে আমরা যেটা বসিয়েছি, বাট অলসো, নট অনলি আর বাট অলসো, আমরা খেয়াল রাখবো যে আগের নট অনলির পরেটা কী বসেছে, বাট অলসোর পরেটা কী বসেছে, দুটো সেম জিনিস বসেছে কি না, সেম ধরনের শব্দ বসেছে কি না, মানে সেম পার্টস অফ স্পিচ বসেছে কি না, বা সেম ফ্র্যাগমেন্ট বসেছে কি না। তাহলে হি ইজ নট এ প্রফেশনাল ফুটবলার, তাহলে হি ইজ নট অনলি এ প্রফেশনাল ফুটবলার। এই প্রফেশনাল ফুটবলার কথাটা হচ্ছে একটা একটা প্রফেশনাল, মানে একজন কি বলবো, আমরা প্রফেশনাল কথাটা বুঝি যেটা হচ্ছে, যার বাংলা হবে যে যারা সমস্ত কিছু মানে নিয়ম নীতি মেনে একদম চ্যারিটি করছে না, মানে কি বলবো ওটাকে, অ্যামেচার নয়, সে দক্ষ বলতে পারি, দক্ষ ফুটবলার, সাথে সাথে সে একজন সাকসেসফুল, খুব সফল ব্যবসায়ী। তার দক্ষ আর সফল দুটো কিন্তু অ্যাডজেক্টিভের, এটাও যেমন অ্যাডজেক্টিভের আগে এসছে, নট অনলিটা, বাট অলসোটাও অ্যাডজেক্টিভের আগেই এসছে। নট বাট দিয়েও আমরা লিখতে পারি, নটের সাথে বাট আসে। দেয়ার আর নট টু বাট 3 স্টুডেন্টস হ্যাভ মেড দ্য সেম মিস্টেক্স। তাহলে নট টু, আমি একটা সংখ্যা বলেছি, কার্ডিনাল নাম্বার, বাট 3 এটাও একটা নাম্বার। তাহলে আমি এখানেও কিন্তু দুটো নয়, 3জন ছেলেই ভুল কাজটা করেছে, 3জন ছেলেই এই জিনিসটা ভুল করেছে। সেখানে 3জনই এই ভুলটা করেছে, 2জন নয়, 3জন ভুল করেছে। তাহলে এই নট বাটের পরেও কিন্তু আমি একই ধরনের পার্টস অফ স্পিচকে এনেছি। এগুলোই ছোটোখাটো জিনিস যেগুলো আমাদের মাথায় রাখতে হবে কনজাংশনে। নাইদার ইন্ডিয়া নট বাংলাদেশ উইল উইন দ্য ম্যাচ। আমার মনে হচ্ছে যে এই ম্যাচটা ইন্ডিয়াও জিতবে না, বাংলাদেশও জিতবে না। নাইদার নর মানে না ইন্ডিয়া জিতবে না বাংলাদেশ জিতবে। কিন্তু কথাটা কখনো আমি বলছি নাইদার ইন্ডিয়া নর বাংলাদেশ, দুটোই কিন্তু আমি জায়গার নাম করেছি, দুটোই নাউনকে রেখেছি, আমি অন্য কিছু রাখিনি এখানে। ঠিক এরকমভাবে যত সেন্টেন্স আমি করব, হ্যাঁ, নাইদার রাম নর রহিম উইল গো টু মার্কেট টুডে, আজকে বাজারে যাবে, কেউ না রহিম যাবে না রাম যাবে। কিন্তু আমরা যদি এটাকে আরও কিছুভাবে বলতাম, মানে এরকম করেও বলতে পারতাম, নাইদার রহিম উইল গো টু মার্কেট নর রাম উইল গো টু মার্কেট। তাহলে আমাকে যদি এইভাবে বসাতে হতো, তাহলে দুটো পুরোপুরি একই ধরনের প্যাটার্নের মাঝখানে দুখানা নাইদারকে আর নরকে রাখতে হবে। আমি ওভাবে বলতে পারি, দুটো নাউনের মাঝখানে বসিয়ে দুখানাকে, অথবা আমাকে দুখানা পুরো ক্লজ বলতে গেলে দুখানা ক্লজের মাঝখানে আলাদা আলাদা করে বসতে হবে, দুদিকটা যেন সমান হয় আর একই ধরনের প্যাটার্ন, গ্রামাটিক্যালি প্যাটার্ন থাকে, মাথায় রাখতে হবে। ওয়েদার ইউ লাভ ইট অর হেট ইট। এখানে দেখো যে ওয়েদার ইউ লাভ ইট, তুমি এটা ভালোবাসো অথবা ঘৃণা করো। তা লাভটা একটা ভার্ব, হেটটা একটা ভার্ব। তাহলে ওয়েদার ইউ লাভ ইট অর হেট ইট, তাহলে ভার্বগুলোর আগে আগে কিন্তু আমরা বসিয়েছি ওয়েদার ইউ লাভ ইট অর হেট ইট। তাহলে দুটো একই ধরনের প্যাটার্ন আছে, অর আর ওয়েদারের আগে। ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্যাট ক্রিকেট ইজ ভেরি পপুলার ইন ইন্ডিয়া। তোমাকে মানতেই হবে ক্রিকেট ভারতবর্ষে খুব জনপ্রিয় খেলা, তুমি ভালোবাসো আর অথবা ঘৃণা করো, কিছু যায় আসে না। আই ডোন্ট নো ওয়েদার মাই ট্রেন ইজ স্পিডিং আপ অর স্লোয়িং ডাউন। তাহলে এখানে কিন্তু ওই ধরনের ইউজ হয়েছে, আমি জানি না যে ওয়েদার মাই ট্রেন ইজ স্পিডিং আপ, আমার ট্রেনটা কি জোরে এগোচ্ছে, স্পিড বাড়াচ্ছে না স্লো হচ্ছে। তা দুটো কিন্তু একই ধরনের ফ্রেজের মাঝখানে আমি কিন্তু অরটাকে রেখেছি। নো সুনার দেন, নো সুনারের পর দেন আসে। নো সুনার হ্যাড আই ফিনিশ ওয়াটারিং দ্য গার্ডেন দেন ইট স্টার্টেড রেনিং। আমি যেই না আমি জল দেওয়া শেষ করেছি আমার বাগানে, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই জল দেওয়ার দরকার ছিল না।
তাহলে এইভাবে আমরা দেখতে পেলাম যে সাম আপ যদি করি আমরা প্রথম থেকে আবার, যে কনজাংশন হচ্ছে ওয়ার্ডকে জয়েন করতে পারে, ফ্রেজকে জয়েন করতে পারে, ক্লজকে জয়েন করতে পারে। কনজাংশন তিন ধরনের: কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং, কোরিলেটিভ। কোঅর্ডিনেটিংটা আমরা প্রথমেই বুঝে নিয়েছি। কোঅর্ডিনেটিং হচ্ছে সাতখানা থাকে, যেটা ফ্যান ভয়েস দিয়ে আমরা মনে রাখবো। কোঅর্ডিনেটিং কনজাংশনের মাঝখানে কমা দাঁড়ি লাগাবার খুব একটা দরকার পড়ে না, যদি না দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে সেটা জোরে। সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো ক্লজগুলোকেই জোরে। বিরাট লিস্ট আমি দিয়েছি, কিছু উদাহরণও দেখিয়েছি, যেগুলো ক্লজগুলোকে জুড়তে কাজে লাগে। সাবঅর্ডিনেট কথাটার মানে হচ্ছে অধীনস্থ, মেনের একটা তলায় থাকে, সেগুলোকে জুড়তে কাজে লাগে। আর কোরিলেটিভ হচ্ছে যেগুলো জোড়ায় জোড়ায় আসে, এগুলোর কিছু নিয়ম থাকে। সেই নিয়মগুলো আমরা কিছু কিছু তো আজকে বললাম, যেগুলো খুব দরকারি বেছে নিয়ে গিয়ে, যেগুলো হলে মোটামুটি কাজ চলবে। কিন্তু এর পরেও অনেক বড় লিস্ট থাকে। আমরা আরেকটা ভিডিওয়ে এগুলো পুরোটা ক্লজে যখন পড়াবো তখন এগুলোকেও আমরা ক্লিয়ার করব। তোমরা এই কোয়ারেন্টাইন সময়, এই যে সময়টা চলছে কোভিড-19 সময়, সবাই ভালো থাকো, পড়াশোনা করো, সুস্থ থাকো, বাড়িতে থাকো। পরের দিন আমরা অন্য আরেকটা বিষয় নিয়ে আবার ফিরে আসবো। ধন্যবাদ।